একটি দেশ তো একজন ব্যক্তি জন্ম দেয় না, অনেকেই প্রচেষ্টা থাকে, অনেকের উদ্যোগ থাকে। সিরাজুল আলম খানের প্রচেষ্টা এবং উদ্যোগ ছিল সবচেয়ে বেশি এবং সবচেয়ে অগ্রগণ্য। ৭১ বাংলাদেশ টিভি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের আমাদের ৭১ বাংলাদেশ টিভির অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন মুক্ত রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি সৌরভ হাসান শাহীন সাহেব। আজকে আমরা ওনার সাথে আলোচনা করব বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আমরা প্রথমেই শুরু করছি এই প্রশ্ন দিয়ে যে এই যে আপনাদের মুক্ত রাজনৈতিক আন্দোলন, এই দলটির আসলে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি, এবং আপনারা কোন লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছেন? মুক্ত রাজনৈতিক আন্দোলন দল হিসাবে অদলীয়। আমরা সিরাজুল আলম খানের চিন্তাকে বাস্তবায়ন করার জন্য দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে যাচ্ছি। সিরাজুল আলম খানের পরিচয় দেওয়া খুব বেশি প্রয়োজন না হলেও এটুকু মনে না বললে ছোট করা হবে ওনাকে। সেটি হচ্ছে বাংলাদেশ নামক এই দেশটির যিনি জন্মদাতা তার মধ্যে উনি একজন। একটি দেশ তো একজন ব্যক্তি জন্ম দেয় না, অনেকেই প্রচেষ্টা থাকে, অনেকের উদ্যোগ থাকে। সিরাজুল আলম খানের প্রচেষ্টা এবং উদ্যোগ ছিল সবচেয়ে বেশি এবং সবচেয়ে অগ্রগণ্য। উনি বাংলাদেশের রাজনীতিতে অদলীয় নামক একটি ধারণাকে প্রমোট করেছেন। উনি বলেছেন যে ওনার যে উপস্থাপিত 14 দফা, যা বাংলাদেশকে আগামীতে আরও সুন্দর, আরও সমৃদ্ধ, আরও মানবীয় হওয়ার জন্য সহযোগিতা করবে, সেটি বাস্তবায়নের জন্য অদলীয় রাজনৈতিক সংগঠন একটি অপরিহার্য অংশ। সাথে রাজনৈতিক দল যারা দলীয় রাজনীতি করে তাদেরও প্রয়োজন হবে। সেই হিসাবে মুক্ত রাজনৈতিক আন্দোলনের কর্মসূচি, কার্যক্রম দলীয় রাজনীতি যেভাবে করে আমরা ঠিক সেভাবে করি না বা সেভাবে ভাবিও না। আমরা মনে করি আজকে আধুনিক যুগে প্রযুক্তি বিজ্ঞানের অগ্রগতি রাজনীতির নতুন ধারণার জন্ম দেওয়ার পথ তৈরি হয়েছে। বাংলাদেশে যারা রাজনীতি দল করছেন, রাজনীতি সংগঠন করছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, শুধুমাত্র পুরনো রাজনৈতিক দল বা একা রাষ্ট্র চালাবে এই ধারণাটা প্রাচীন। এই ধারণার সাথে অদলীয় রাজনৈতিক সংগঠনকে আসতে হবে, যারা সমাজশক্তি বলতে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, নারী, ক্ষুদ্র জাতিসত্তা যারা সমাজে আছেন, ধর্মীয়ভাবে সংখ্যালঘু, এদেরকে সহ মিলে রাষ্ট্র ক্ষমতা যেতে হবে এবং এই সমাজশক্তিকে অদলীয়ভাবে সেখানে উপস্থাপিত হতে হবে। এই হচ্ছে আমাদের মূল চেষ্টা এবং আমাদের কার্যক্রম। আমি আপনার থেকে আরেকটা বিষয় জানতে চাইব যে সিরাজুল আলম খান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে, মুক্তির ইতিহাসে ওনার ভূমিকা আপনার কেমন গুরুত্বপূর্ণ বলে মনে হয়? এটি চমৎকার প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। সিরাজুল আলম খান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একক, অদ্বিতীয় এবং অবিসংবাদিত ব্যক্তিত্ব। উনি এই দেশের জন্য শুধু জীবন নয়, যৌবনও দিয়েছিলেন। জীবন দেওয়াটা এটা আবেগের চূড়ান্ত প্রকাশ, কিন্তু যৌবন দেওয়াটা আবেগের প্রকাশ নয়, এটা একটি সুচিন্তিত চিন্তারই বহিঃপ্রকাশ হয়। 1962 সালে উনি, কাজী আরিফ এবং আব্দুর রাজ্জাক তিনজনে মিলে ছাত্রলীগের অভ্যন্তরে একটা নিউক্লিয়াস নামে বাংলাদেশের স্বাধীনতার জন্য একটি ক্ষুদ্র সংগঠনের আত্মপ্রকাশ করেছিলেন। সেটি 9 বছর অবিরাম চেষ্টার ফসল 1971 সাল মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশ তার জন্মের 3,500 বছরে এই প্রথম বাঙালি নামক একটি জাতি তার একটি রাষ্ট্র পেল। এর আগে বাঙালি কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেনি। বাঙালিকে যারা শাসন করেছে, শাসক ছিল, তারা ধর্মীয়ভাবে মুসলমান হলেও তারা কেউ বাঙালি ছিলেন না। বাঙালি বিচারে ইতিহাসে দূরে একজনের নাম দেখা যায়, কিন্তু উনিও বেশি দিন থাকতে পারেন নাই। রাজা গণেশ নামে একজনকে দেখা যায়, উনি বাঙালি ছিলেন, কিন্তু উনিও থাকতে পারেন না বেশি দিন ক্ষমতায়। তাই সিরাজুল আলম খান এই অবহেলিত, নিপীড়িত জাতি রাষ্ট্রের জন্ম দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখার অধিকারী ব্যক্তিত্ব হিসাবে আমাদের কাছে পরিচিত। জি, আপনার কি মনে হয় সিরাজুল আলম খান ওনার জীবদ্দশায় কি ওনার যে সম্মান প্রাপ্য রাষ্ট্র থেকে উনি কি সেই সম্মান পেয়েছেন? এখানে একটা বিষয় খুব সামনে এসে যায়, সেটা হলো যে শাসক কখনো চায় না যে যারা কোনো ঘটনায়, কোনো বিপ্লবের, কোনো আন্দোলনে প্রধান থাকে তাকে বাঁচিয়ে রাখার, সাধারণত মেরে ফেলে। কিন্তু এই জায়গায় এসে সিরাজুল আলম খান যেহেতু বাংলাদেশ স্বাধীনতার পরপর রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেননি বা যাননি বা সুযোগ ছিল না, কিন্তু তারপর উনি দীর্ঘদিন বেঁচে ছিলেন। এই বেঁচে থাকার পিছনে ওনার ব্যক্তিগত যোগ্যতাকেই আমরা প্রাধান্য দেব। ওনার এই প্রচেষ্টা শুধুমাত্র শাসক গোষ্ঠী, আজকে আমরা জানি সাধারণত 100 বছর ইতিহাস শাসক গোষ্ঠী নিয়ন্ত্রণ করে, 100 বছর পর ইতিহাস শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। 54 বছরে যারা রাষ্ট্র ক্ষমতা ছিলেন তারা কেউ সিরাজুল আলম খানের অনুসারী ছিলেন না। অনুসারী না থাকার কারণে ওনারা সবাই চেষ্টা করে ওনাকে এড়িয়ে গেছেন, ওনাকে বিপজ্জনক বলে মনে করেছেন। আমরা মনে করছি যে ইতিহাস কখনো সত্য থেকে দূরে থাকে না। 100 বছর পার হলে ইতিহাস তার সত্য কথা বলবে, এবং সেই সত্য যখন উদ্ভাসিত হবে তখন আমরা নিশ্চিত যে ইতিহাস একথা বলতে বাধ্য হবে, এই বাঙালি জাতির জন্ম দেওয়ার পেছনে, জাতিকে সংগঠিত করার পেছনে, রাষ্ট্র উপহার দেওয়ার পেছনে সিরাজুল আলম খানের ভূমিকা কোন পর্যায়ে ছিল। ধন্যবাদ। আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাইব, বর্তমান যে তরুণ প্রজন্ম, তরুণদের ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে এবং তারা কোন পথে আসলে বাংলাদেশের জন্য ভালো হবে? যে কোনো জাতির তরুণ হচ্ছে সমাজের সবচেয়ে অগ্রসর অংশ, বয়সের, নৃতত্বের, সাহসের, যে কোনো বিষয়। তরুণদেরকে যদি কোনোভাবে চিন্তার জগতে একটা ডাইমেনশন তৈরি করা যায়, তরুণ মানে হচ্ছে আবেগ, উন্মাদনার একটি চূড়ান্ত প্রকাশ। তাই এদেশের ভবিষ্যৎ আমি মনে করি যে তরুণদের উপর নির্ভরশীল। তরুণরাই নতুন পৃথিবী জন্ম দেওয়াতে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। তরুণদের আবেগ, বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতা, দুটির সমন্বয়। বয়োজ্যেষ্ঠ বলতে এখানে আমরা বয়স্ক বোঝাচ্ছি না, আমরা বোঝাচ্ছি জ্ঞানে গরিমায় যারা একটু পরিপক্ক হয়ে উঠেছে, তাদের সমন্বয় সাধন হলেই একটি সমাজে নতুন কিছু জন্ম নিতে পারে। বর্তমান দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এই রাজনৈতিক পরিস্থিতিতে কী ধরনের পরিবর্তন আসা উচিত বা কী ধরনের পরিবর্তন আসলে দেশের জনগণের জন্য ভালো হবে, সাধারণ মানুষের জন্য ভালো হবে, আপনার কি মনে হয়? দীর্ঘ 17 বছর একমুখী দলীয় রাজনীতির রাষ্ট্র ক্ষমতা আমরা দেখেছি। একমুখী দলীয় রাজনীতি মানে হচ্ছে এক ধরনের ফেসিবাদ, এক ধরনের স্বৈরাচার। গত স্বৈরাচার 17 বছরে তার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার জন্য, শুধুমাত্র নিজেকে টিকিয়ে রাখার জন্য সে এমন এমন পথ পদ্ধতি অবলম্বন করেছে যে পথ পদ্ধতির বহিঃপ্রকাশ উনি পতনের পর আমরা লক্ষ্য করছি। সমাজে এখন সাম্প্রদায়িক শক্তির উদ্ভব আমরা দেখতে পাচ্ছি, যারা এদেশের সুফিজমকে আক্রমণ করছে, যারা এদেশের বাউল শিল্পীদের আক্রমণ করছে, যারা বিভিন্ন আবেগকে, ধর্মীয় আবেগকে তাদের মতন করে ব্যাখ্যা করতে চাচ্ছে। এটি হচ্ছে দীর্ঘদিন স্বৈরাচার ফেসিবাদের অবস্থানের কারণে। গত 5ই আগস্ট ফেসিবাদের পতন, স্বৈরাচারের বিদায়, জাতির এই আবেগটি অতীব সত্য ছিল। এই আবেগের সাথে অনেক কিছু, অনেক স্বার্থ হয়তো যুক্ত হয়েছে পরে, কিন্তু আবেগ নিঃসন্দেহে খুব অনস্বীকার্য। এরপরে আসলো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই আমরা সংশয়ে আক্রান্ত হয়েছি, কারণ সংবিধান অক্ষুণ্ণ রেখে, রাষ্ট্রপতিকে বহাল রেখে, পুরাতন সেনাবাহিনীকে টিকিয়ে রেখে অন্তর্বর্তী সরকার
মূলত হাত পা বেঁধে নদীতে নিক্ষেপ করা, সাঁতারে দেওয়ার জন্য ব্যবস্থা যেত, অনেকটা তাই। তাই অন্তর্বর্তীকালীন সরকারের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা আমরা খুব পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। ওনারা সংস্কারের চেষ্টা করেছিলেন, উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যায়ে এসে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনমুখী হওয়ার মধ্যে দিয়ে আমরা টের পাচ্ছি যে এই সরকার সংস্কার করার দায়িত্ব আর নিচ্ছেন না। এটি পরবর্তী নির্বাচিত যে সরকার আসবে তার উপরে ছেড়ে দেবে। আমরা এই বিষয়ে খুব পরিষ্কার বলেছি, প্রথম থেকেই বলেছি আমরা, যে শুধুমাত্র দলকে দিয়ে আগামীতে যে রাষ্ট্র সমাজ গঠিত হচ্ছে বা সরকার গঠিত হচ্ছে, এটি এই জাতির কোনো কল্যাণে কাজ করতে পারবে না, কারণ সময় তার পক্ষে নাই। বিপরীত সময়েও মানুষ অনেক সময় টিকে থাকে, কিন্তু সময়ের সাথে যদি আমি যুক্ত না থাকি, আজকের যুগ হচ্ছে দলীয় এবং অদলীয় যৌথভাবে রাষ্ট্র চালানো। এই যৌথভাবে রাষ্ট্র চালানো ব্যবস্থা থেকে দূরে থাকলে আগে যা ছিল এখন তাই হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি খুব বেশি দোষারোপ করব না বা খুব বেশি দায়ী করব না, কারণ হচ্ছে তার সীমাবদ্ধতাকে মেনে নিয়েই সে সময় অতিক্রম করতে হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় মনে আলোচনা না করলেই নয়, এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু চুক্তি করছেন, বিশেষ করে আন্তর্জাতিক। এই চুক্তিগুলো আমাদের দেশের জনগণের কতটা কল্যাণ বয়ে আনবে এই সম্পর্কে যেহেতু তারা কোনো স্পষ্ট করছেন না, আমরা আবারও সংশয়ে ভুগছি। এবং এই বিদেশি চুক্তির ব্যাপারে দলীয় রাজনৈতিক দল সংগঠনগুলো যারা বড় বড়, তারাও কিন্তু অনেকটা নিশ্চুপ হয়ে আছে। আমরা আরও সন্দেহ পোষণ করছি, তাহলে কি আমরা আবার কোনো পরাশক্তির কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছি? এই প্রশ্নগুলো আমাদের থাকবে। তাই আমরা যে পথে লড়াই সংগ্রাম করছি, আমরা মনে করছি যে আমাদের লড়াই সংগ্রামের পথ ঠিক আছে। অদলীয় রাজনীতি সংগঠিত না করা পর্যন্ত এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ দল এখন আর রাষ্ট্র পরিচালনার জন্য যথেষ্ট নয়। আপনার কাছে এই বিষয়টি জানতে চাইব, সামনে যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে কি আপনারা অংশগ্রহণ করছেন? আমরা যখন অদলীয় সংগঠন হিসাবে নিজেদেরকে ঘোষণা দিই, তখন অনেকেই প্রশ্ন করেছে যে অদলীয় রাজনৈতিক সংগঠন কি নির্বাচন করতে পারে কিনা। আমরা বলেছি যে নির্বাচন একটি যুদ্ধ, আমরা এই যুদ্ধের ময়দানও থাকতে চাই। আমাদের সাংগঠনিক অবস্থা, শক্তি, সামর্থ্য যাই থাকুক না কেন, আমরা নির্বাচনকে ওয়াকাওয়াত দেব না। আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা নিয়েও আমরা এই নির্বাচনে অংশ নেব। আমরা মনে করি জনগণের কাছে যাওয়ার জন্য, আমাদের মত প্রকাশের জন্য, আমাদের মত প্রচার করার জন্য নির্বাচন একটি উত্তম পন্থা। ৭১ বাংলাদেশ টিভি যিনি পরিচালনা করেন, শেখ সেলিম, উনি আমার একজন প্রিয় ভাজন। তারা এই ধরনের অখ্যাত লোকদেরকে সাক্ষাৎকার নিয়ে যদি মাঠে নিয়ে আসে এবং জনগণের সামনে উপস্থাপনা করে, তাদেরই যেমন সম্মান বাড়বে এবং যা নেবে সেও আনন্দিত হবে। ধন্যবাদ ৭১ বাংলাদেশ টেলিভিশনকে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।